তেপান্তরের মাঠের সেই বিখ্যাত ভূতের গল্পটা অনেকেই হয়তো শুনেছেন, তাই না? আজকে আমরা ঠিক ওটারই ব্যবচ্ছেদ করতে চলেছি। দেখব এই সাদামাটার লোককথার আড়ালে ঠিক কী ধরনের সাংস্কৃতিক আর মনস্তাত্ত্বিক ভয় লুকিয়ে আছে। তো গল্পের একেবারে মূলে যে আছে তাকে দিয়ে শুরু করা যাক। এই যে নিশি, সে কিন্তু শুধু একটা অশুভ আত্মা নয়, সে আসলে আমাদের সবচেয়ে গভীর একটা ভয়ের প্রতীক। মানে যাকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি তার দ্বারা প্রতারিত হওয়ার ভয়। এর মূল অস্ত্রই হলো বিশ্বাসকে ব্যবহার করে একটা মায়ার জগৎ তৈরি করা। চলুন এবার গল্পের মঞ্চে ঢোকা যাক। আমাদের সামনে দুটো চরিত্র, একজন হলো জ্ঞানী আরিফ আর অন্যজন একটু লোভী সেলিম। তারা রাতের অন্ধকারে নির্জন আর অশুভ কোলে পরিচিত তেপান্তরের মাঠ পার হচ্ছে, আর এখান থেকেই কিন্তু সব ঘটনার শুরু। পরিবেশটা একবার ভাবার চেষ্টা করুন তো। আমাদের সংস্কৃতিতে এই ধরনের জনশূন্য মাঠ রাতের বেলা মানেই যেন অশুভ শক্তির আস্তানা। তেপান্তরের মাঠের এই শুনশান থমথমে ভাবটাই কিন্তু একটা আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছে, যদিও চরিত্র দুটো তখনও সেটা ঠিক বুঝে উঠতে পারেনি। আরিফের এই একটা কথাতেই কিন্তু গল্পে প্রথমবারের মতো অলৌকিক বিপদের আভাসটা সরাসরি চলে এলো। আর এখান থেকেই দুজনের মধ্যে গুরু শিষ্যের সম্পর্কটাও একদম স্পষ্ট। আরিফ জানে, কিন্তু সেলিম জানে না। আর ঠিক এখানেই গল্পের মোড় ঘোরানো ঘটনাটা ঘটে। এমন একটা জিনিস পাওয়া যায় যেটা পুরো সংঘাতের জন্ম দেয়। খুবই ছোট একটা আবিষ্কার, কিন্তু এর ফলটা মারাত্মক। সেলিমের চোখে পড়া এই মুদ্রা আর সেটার ওই চকচকে ভাব, এটাই হলো প্রলোভন, আর এটাই নিশির পাতা ফাঁদের প্রথম টোপ। দেখুন, এখানেই কিন্তু গল্পের মূল দ্বন্দ্বটা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। একদিকে সতর্কতা, অন্যদিকে লোভ। এটা লোককথার সেই চিরকালের লড়াই, তাই না? মানে অভিজ্ঞতার জ্ঞানের সাথে তারুণ্যের হঠাৎকারী ইচ্ছার লড়াই। দুজনেরই দুই রকম প্রতিক্রিয়াতেই কিন্তু গল্পের ভবিষ্যৎটা অনেকটা লেখা হয়ে গেল। আরিফকে না জানিয়ে মুদ্রাটা পকেটে রেখে সেলিম আসলে নিশির ফাঁদের প্রথম ধাপে পা দিয়ে দিল। সে এখন নিশির টার্গেট। এবার থেকে গল্পের উত্তেজনাটা বাড়তে শুরু করবে, অলৌকিক ব্যাপারগুলো আরও ঘন ঘন ঘটবে, আর সেলিমের চারপাশের ফাঁদটা আরও চেপে বসবে। পরিবেশের এই হঠাৎ পরিবর্তনটাই বুঝিয়ে দিচ্ছে যে এটা কোনো স্বাভাবিক কুয়াশা নয়, এটা আসলে নিশির তৈরি করা মায়াজাল। আর এইবার শোনা গেল নিশির প্রথম ডাক, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কণ্ঠটা একদম আরিফের মতো। মনস্তাত্ত্বিক খেলাটা কিন্তু এখান থেকেই শুরু হলো। ঠিক এই প্রশ্নটাই কিন্তু সেলিমের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, আর গল্পটা এভাবেই আমাদের মনেও সেই একই বিভ্রান্তি আর ভয়টা তৈরি করে দেয়। এইবার নিশি তার আসল ভয়ঙ্কর রূপের সামনে এলো। ওই পরিচিত কণ্ঠের সাথে এই ভয়ঙ্কর দৃশ্যটা সেলিমের মনে যা একটু দ্বিধা ছিল সেটাও পুরোপুরি শেষ করে দেয়। আর ঠিক এই পয়েন্টে এসে সেলিম মায়ার কাছে পুরোপুরি হেরে যায়। আরিফের সাথে তার যে বাস্তবতার যোগ ছিল সেটাও ছিঁড়ে যায়। আমরা গল্পের একেবারে ক্লাইম্যাক্সে চলে এসেছি। এখন লোককথার জ্ঞানই হবে বেঁচে থাকার একমাত্র অস্ত্র। পরিস্থিতিটা কতটা গুরুতর তা এখানেই পরিষ্কার, আর কয়েক মুহূর্তের মধ্যেই সেলিম নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আরিফকে এখন ঠিক এই নিয়মগুলোই অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ভাবা যায় লোককথার সাধারণ জ্ঞান কিভাবে এখানে জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অশুভ শক্তিকে তাড়াতে লোহা বা আগুনের ব্যবহার, এটা তো পৃথিবীর অনেক সংস্কৃতিতেই আছে, কিন্তু আমাদের বাংলা লোককথায় এর একটা বিশেষ তাৎপর্য আছে। এটা হলো শুদ্ধিকরণ আর সুরক্ষার প্রতীক। এখানে প্রথম দুটো নিয়ম কাজে লাগানো হলো, সরাসরি শারীরিক ধাক্কা দিয়ে ঘোর ভাঙানো আর অভিশপ্ত টোপের বিরুদ্ধে লোহার ব্যবহার। আর এই হলো সেই মুহূর্ত যখন নিশির ছলনার পেছনের ভয়ঙ্কর সত্যটা সামনে আসে। এই একটা মুহূর্তই পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। যেটা ছিল লোভের জিনিস সেটাই মুহূর্তের মধ্যে মৃত্যুর প্রতীকে পরিণত হলো। আর এটাই হলো নিশিকে তাড়ানোর শেষ ধাপ। আগুনের ব্যবহারে সেই অশুভ আত্মাটা মিলিয়ে যায়, আর ওই রাতের ভয়ঙ্কর বিপদেরও অবসান ঘটে। এবার গল্পের একেবারে শেষ পর্বে আসা যাক। ঘটনার পরে কি হলো, আর যে বেঁচে ফিরল তার মনে এর কি গভীর প্রভাব পড়ল সেটাই আবার আমরা দেখব। ঘটনাটা কতটা গভীর ক্ষত তৈরি করেছে সেটা সেলিমের এই বদলে যাওয়া দেখলেই বোঝা যায়।
ভয়টা তার মনে একটা চিরস্থায়ী দাগ কেটে দিয়েছে। গল্পের এই লাইনটা কিন্তু সেই স্থায়ী মনস্তাত্ত্বিক আতঙ্কের ব্যাপারটাই তুলে ধরে। আসল ভয়টা শারীরিক আঘাতের নয়, মানসিক। নিশির ডাকটা এখানে একটা ভুলের রূপক হয়ে থেকে যায়, যা সারা জীবন তাড়া করে ফেরে। এই আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে, যা এই লোক কথার শিক্ষাকে আমাদের নিজেদের একটা চিরন্তন দুর্বলতার সঙ্গে জুড়ে দেয়। ভেবে দেখার মতো, তাই না? বন্ধুরা, তোমাদের ছোট্ট একটা সাপোর্টই আমার বড় অনুপ্রেরণা। নিচের লাল বাটনটা একবার টাচ করে দাও প্লিজ।